দেখছেন জেলা সারাদিন, জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বেঙ্গল টাইগার্সদের সদস্যদের সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেলিব্রিটি ক্রিকেট লিগের এই যে বেঙ্গল টাইগার্সের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান, এবং সেখানে উপস্থিত ছিলেন যিশু সেনগুপ্ত, অধিনায়ক বেঙ্গল টাইগার্সের অধিনায়ক যিশু সেনগুপ্ত সেখানে উপস্থিত ছিলেন এবং দেখতে পাচ্ছেন সেই ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সংবর্ধনা জানাচ্ছেন। বেঙ্গল টাইগার্সদের সদস্যদের সংবর্ধনা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক তারকা ক্রিকেটার সেখানে উপস্থিত রয়েছেন। সেজে উঠেছে ইডেন গার্ডেন্স এবং কলকাতায় পা রাখলেন শাহরুখ খান। কেকেআর সমর্থকদের জন্য একটা বিশেষ পাওনা বলা যেতে পারে এবং দেখতে পাচ্ছেন সেই ছবি। কলকাতায় পা রেখেছেন শাহরুখ খান এবং প্রত্যেকবারের মতোই যে ইডেনের প্রথম ম্যাচে উপস্থিত থাকেন শাহরুখ খান, এবারেও কিন্তু পৌঁছে গিয়েছেন কলকাতায়। বাদশাহ শাহরুখ খান পৌঁছে গিয়েছেন এবং কেকেআর সমর্থকদের জন্য একটা বিশেষ পাওনা বলা যেতে পারে এবং দেখতে পাচ্ছেন সেই ছবি। কলকাতা বিমানবন্দর থেকে তিনি পৌঁছে গিয়েছেন শাহরুখ খান, দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রত্যেক বছরই ইডেনের প্রথম ম্যাচেই তিনি উপস্থিত থাকেন এবং সরাসরি ইডেন গার্ডেন্স থেকে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি দা, এখনই যেটা জানতে চাইবো, এই মুহূর্তে ইডেনের ছবিটা ঠিক কি? দেখো জয়িতা, একদম সাজো সাজো রব ইডেন গার্ডেন্সে এবং কিছুক্ষণ আগে 5:50 কিন্তু টিম বাস চলে এসে কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটাররা একে একে প্রবেশ করেছেন ইডেন গার্ডেন্সে। এবং 10 বছর আগে আইপিএল ট্রফি জিতেছিল কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটাররা এবং একটা লম্বা প্রতীক্ষা। এবং শাহরুখ খান, তুমি যার কথা বললে, তিনি চলে এসেছেন অলরেডি এবং তিনি এসে আইটিসি সোনারের দিকে যাচ্ছেন এবং যে কোনো সময় কিন্তু ইডেন গার্ডেন্সে চলে আসতে পারেন। তাই নিরাপত্তা কিন্তু এই মুহূর্তে আঁটোসাঁটো করা হয়েছে এবং আজকের ম্যাচ ঘিরে কিন্তু অবশ্যই উত্তেজনার পারদ চলছে। মনে রাখতে হবে, একদিকে মিচেল স্টার্ক এবং অপরদিকে প্যাট কামিন্স রয়েছে। মিচেল স্টার্ককে নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং প্যাট কামিন্স, যিনি নাকি বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন, তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ক্যাপ্টেন্সি করবেন। তার টি20 ফরম্যাটে সেভাবে কিন্তু ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা নেই, তাই একটা নতুন চ্যালেঞ্জ সামনে। এবং গৌতম গম্ভীরের কথা অবশ্যই বলতে হবে। এই শাহরুখ খান কিন্তু এখানে বাজিগরের ভূমিকা পালন করেছেন এবং গৌতম গম্ভীরকে, সেই গৌতম গম্ভীর যিনি 2012, 2014 তা আইপিএল চ্যাম্পিয়ন করেছিল, সেই গৌতম গম্ভীরকে কিন্তু নিয়ে এসছেন এবং বলেছেন যে নিজের মতো করে এই দল তৈরি করো। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এটুকুই বলবো যে ইডেন গার্ডেন্সের সামনে একদম সাজো সাজো রব এবং দুটি দলই একদম প্রস্তুত। ইডেনের উইকেট যদি বলা হয় তাহলে এই উইকেটে কিন্তু কিছুটা বাউন্স থাকবে, কিছুটা বল ক্যারি করবে এবং আশা করা হচ্ছে যে একটা স্পোর্টিং ট্র্যাকে ভালো ম্যাচ অপেক্ষা করছে। এবং আমরা জানি যে দুদিন পরে দোল, তার আগে সোনালী বেগুনি আবিরে রাঙা হতে চাইবে ইডেন গার্ডেন্স। জয়িতা, একেবারে আরো একটা বিষয় জানতে চাইবো, একেবারে কেকেআর এর ঘরের মাঠ, তো সেক্ষেত্রে একেবারে আত্মবিশ্বাস কতটা পাবে? অবশ্যই এখানে দেখো 10 বছর ধরে এখানে চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করছে কলকাতা নাইট রাইডার্স, কিন্তু সেটা হয়ে ওঠেনি। একবার ফাইনালে অবশ্যই গিয়েছে, তবে এবারে আত্মবিশ্বাস অবশ্যই পাবে। তার কারণ হচ্ছে শ্রেয়াস আইয়ার, যিনি নাকি গত মরশুমে খেলতে পারেননি চোটের কারণে, তিনি কামব্যাক করছেন। শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন্সি করবেন এবং শ্রেয়াস আইয়ারকে গতকাল সাংবাদিক সম্মেলনে বলা হয় যে এই দলের এক্স ফ্যাক্টরকে। তিনি পরিষ্কার কথা বলেন যে এই দলের সবাই এক্স ফ্যাক্টর। গত মরশুমে আমরা জানি যে রিঙ্কু সিং পরপর 5 বলে 5টি 6 মেরে জিতিয়েছিলেন এবং নতুন তারকার জন্ম হয়েছিল। শ্রেয়াস আইয়ার সেটা মনে করিয়ে দিলেন এবং তিনি বললেন যে নতুন তারকার জন্ম দেবে এবার এই আইপিএল এবং কেকেআর জার্সিতে নতুন তারকা কে হয় সেটা অবশ্যই সময় বলবে। তবে যদি আত্মবিশ্বাসের কথা বলো তাহলে অবশ্যই মিচেল স্টার্ক এসেছেন, ডেথ ওভারে বোলিং করতে পারেন, পাওয়ার প্লেতে ভালো বোলিং করেন এবং অপরদিকে চেতন সাকারিয়া রয়েছেন, অবশ্যই বুদ্ধিদীপ্ত বাহাতি সিমার। এবং একই সঙ্গে যদি স্পিনারদের ডিপার্টমেন্টটা দেখো, স্পিনিং বিভাগ দেখো কেকেআর এর, সেক্ষেত্রে বরুণ চক্রবর্তী রয়েছে, সুদেশ শর্মা রয়েছে মিস্ট্রি স্পিনার এবং আরো যেসব ব্যাটাররা রয়েছে ব্যাটিং বিভাগে তুমি দেখো ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার, রাহমনুল্লাহ গুরবাজ, যদিও গুরবাজ খেলবেন কিনা সেটা নিশ্চিত নয়, ফিল সল্ট রয়েছেন। তাই সব মিলে যদি দেখা যায় আন্দ্রে রাসেল তো অবশ্যই নয়নের মণি নাইট অনুরাগীদের কাছে। সব মিলে কিন্তু ব্যালেন্স টিম এবং সঠিক সময়ে সঠিক জিনিস যদি ক্লিক করে তাহলে করবো, লড়বো, জিতবো অবশ্যই ধ্বনিত হবে আজকের ইডেন গার্ডেন্সে। এবং আইপিএল এর অভিযান আজকে কেকেআর শুরু করছে এবং শাহরুখ খানের সামনে অবশ্যই জিততে চাইবে গম্ভীর বাহিনী।
এবং শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন্সিতেও কামব্যাক করছেন, তার নিজস্ব কিছু জবাব দেওয়া রয়েছে বিসিসিআইকে। তাই অবশ্যই ব্যক্তিগত পারফরমেন্সের দিক থেকেও কিন্তু শ্রেয়াস আইয়ার অবশ্যই নিজেকে একদম সেরা ফর্মে তুলে ধরবেন, এইটুকু আশা করাই যেতে পারে। জয়িতা, একেবারে ধন্যবাদ জানাবো জয়জ্যোতি। ইডেনে একেবারে উত্তেজনার পারদে ফুটছে এবং ইতিমধ্যেই শাহরুখ খান তিনি কলকাতায় এসে পৌঁছে গিয়েছেন। গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে গেলেন কেজরিওয়াল। তাকে দ্রুত জামিনের আর্জি আবেদন করে তিনি দিল্লি হাইকোর্টে গিয়েছেন। আপনাদের জানিয়ে রাখবো, কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে আবগারি দুর্নীতি মামলা এবং গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন তিনি। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। আপনার দিব্যেন্দুদা, কি জানতে পারছো ঠিক এ বিষয়ে? না দেখো, অরবিন্দ কেজরিওয়াল তিনি দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। তার যে গ্রেপ্তারি, অর্থাৎ ইডি তাকে যে গ্রেপ্তার করেছে এবং তার সঙ্গে তাকে যে রিমান্ডে নেওয়া হয়েছে, অর্থাৎ ইডি হেফাজতে নেওয়া হয়েছে, 28শে মার্চ পর্যন্ত তার ইডি হেফাজত দেওয়া হয়েছে। এই যে দুটো বিষয়, এই দুটো বিষয়কে কেজরিওয়ালের যে আইনজীবীরা তারা দিল্লি হাইকোর্টে মুভ করেছেন এবং তাদের যেটা আর্জি যে এই যে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি এবং তাকে যে ইডি হেফাজতে রাখা 28শে মার্চ পর্যন্ত, দুটোই কিন্তু বেআইনি এবং যে কারণে তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এবং দিল্লি হাইকোর্টে তারা দ্বারস্থ হয়ে যেটা জানিয়েছেন যে আপের তরফ থেকে বা কেজরিওয়ালের তরফ থেকে আইনজীবীরা যেটা জানিয়েছেন যে আগামীকাল অর্থাৎ 24শে মার্চ রবিবারের মধ্যেই এই দুটো শুনানি করা হোক এবং যে অ্যাক্টিং চিফ জাস্টিস রয়েছেন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি, তাকে কিন্তু তার কাছে এই আর্জি জানানো হয়েছে যে রবিবারের মধ্যেই দুটো শুনানির ব্যবস্থা করা হোক এবং এই শুনানিতে তাদের পরিষ্কার যেটা বক্তব্য, যেদিন অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয় অর্থাৎ বৃহস্পতিবার রাতে, সেদিনই কিন্তু আপের তরফ থেকে এবং কেজরিওয়ালের আইনজীবীরা কিন্তু চলে যান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে দ্রুত শুনানির জন্য। এবং তারপরে কিন্তু যেটা দেখা গেল যে আগামীকাল দ্রুত শুনানি চেয়ে কেজরিওয়ালের গ্রেপ্তারি এবং তাকে ইডি হেফাজতে রাখা নিয়ে সম্পূর্ণ অবৈধ বলে এই দাবিটা জানাচ্ছে এবং এই দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছে এবং আগামীকাল শুনানির জন্য আর্জি জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল তথা আপের আইনজীবীরা। একেবারে ধন্যবাদ দিবেন্দুদা। এখন সময় একটি বিরতির, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সংসদে ঘুষ নিয়ে প্রশ্নের অভিযোগে সাংসদ পদ গিয়েছে তার। ভোটের আগে কলকাতায় মহুয়া মৈত্রের বাবার বাড়িতে তল্লাশি সিবিআই এর দিল্লির টিমের। আলিপুরের এই বাড়িতে তার বাবা মা থাকেন। আনা হয় প্রিন্টার। লোকপালের নির্দেশে তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দারা। প্রায় 7 ঘন্টা তল্লাশির পর বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা। শুক্রবারের পর শনিবার কলকাতায় ফের অ্যাকশনে সিবিআই। টাকার বিনিময়ে প্রশ্ন অভিযোগে আগেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। এবার এই মামলাতেই মহুয়া মৈত্রের বাবা দীপেন্দ্রলাল মৈত্রের আলিপুরের ফ্ল্যাটে যান গোয়েন্দারা। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলে তল্লাশি অভিযান। 9 তলার ফ্ল্যাটে থাকেন মহুয়ার বাবা দীপেন্দ্রলাল মৈত্র। সেখানেই কেন্দ্রীয় তদন্তকারীদের একটি দল তল্লাশি চালায়। শুধু কলকাতায় নয়, মহুয়া মৈত্রের কৃষ্ণনগরের বাড়ি এবং অফিসেও হানা দেয় সিবিআই। প্রসঙ্গত, সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে বহিষ্কৃত হন মহুয়া মৈত্র। সংসদে টাকা নিয়ে প্রশ্নকাণ্ডে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ নিয়ে গত 19শে মার্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। বরখাস্ত হওয়া তৃণমূল সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুতর বলে বর্ণনা করা হয় লোকপালের নির্দেশিকায়। এরপর সিবিআইয়ের তরফে মহুয়ার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়। 6 মাসের মধ্যে তদন্ত করে সিবিআইকে রিপোর্ট দিতে বলা হয়। শুক্রবারই সিবিআই দিল্লিতে মামলা রুজু করে মহুয়া মৈত্র সহ অন্যান্যদের বিরুদ্ধে। ক্যাশ ফর কোয়ারি মামলায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি শিল্পপতি দর্শন হীরানন্দানীর থেকে টাকা নিয়ে লোকসভায় গৌতম আদানি সম্পর্কে প্রশ্ন করেন। এই প্রসঙ্গে লোকসভায় এথিক্স কমিটির কাছে অভিযোগ জানিয়েছিলেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে। আমরা জানি মহুয়া মৈত্রের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ ছিল এবং সেই অভিযোগটি প্রতিষ্ঠিত এবং প্রমাণিত মহুয়া মৈত্র নিজের বয়ানে তিনি স্বীকার করে। তৃণমূলের কথা যদি মানুষ বিশ্বাস করে সেটাই হবে। যারা বলছেন তাদের ফোন নাম্বারগুলো ভালো করে নিজের হাতের কাছে রেখে দিন। ঠিক জুন মাসের 7 তারিখে আবার তাদের সকালবেলা টেলিফোন করবেন, করে জানতে চাইবেন, উত্তর পেয়ে যাবেন। সিবিআই সবে মামলা রুজু করেছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে 2 দিন আগে। সেই মামলায় কি আছে না আছে সেটা কেউ জানে না। আর সিবিআই কে নিযুক্ত করেছে কে? সেটা করেছে লোকপাল।
সেই তারা কাদের দ্বারা অ্যাপয়েন্টেড? একেবারে হাতে বাছা বিজেপির লোক, আরএসএস এর লোক, নরেন্দ্র মোদী নিজে বেঁচেছেন। যে নিরপেক্ষ সংস্থাগুলোকে গৈরিকীকরণ করে নিজের পকেটের সংস্থা তৈরি করে, আর টার্গেট হচ্ছে বিরোধী দলগুলো। 2024 সালের লোকসভা ভোটে আবার মহুয়াকে কৃষ্ণনগর কেন্দ্র থেকে টিকিট দিয়েছে তৃণমূল। লোকসভা ভোটের মুখে বাংলার শাসক দলের একাধিক নেতা ও দলের ঘনিষ্ঠদের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালাচ্ছে, জানিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। কলকাতা টিভি। ইডি তল্লাশিতে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে উদ্ধার 41 লক্ষ টাকা। শুক্রবারের 13.5 ঘন্টা তল্লাশির পর শনিবার মুখে কুলো পেটে বাড়ি ছাড়লেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তল্লাশিতে বাজেয়াপ্ত 2টি মোবাইল ফোন এবং কিছু গুরুত্বপূর্ণ নথি। শুক্রবার সকালে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নিচুপট্টির বাড়িতে পৌঁছেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। টানা 13.5 ঘন্টার তল্লাশির পর বাড়ি থেকে বেরোন ইডি আধিকারিকরা। ইডি সূত্রের খবর, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে উদ্ধার হয়েছে মোট নগদ 41 লাখ টাকা। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে তৃণমূল ছাত্রনেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করেছিল ইডি। কুন্তলের কাছ থেকে পাওয়া একটি লাল ডায়েরিতে মিলেছিল চন্দ্রনাথ সিনহার নাম। ইডি সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে কুন্তলের এজেন্ট হিসেবে চন্দ্রনাথ কাজ করতেন বলে জেরায় জানিয়েছিলেন কুন্তল। মুরারের পাশে যে গ্রামে বাড়ি, সেই গ্রামের বাড়ি থেকে বাড়ির কেয়ারটেকার বস্তা বস্তা কিছু জিনিসপত্র ছিল, আমাদের সন্দেহ তাতে টাকা পয়সা ছিল। সেই টাকা পয়সাকে সরিয়ে দেওয়া হয়েছে। যদি ইডি একসঙ্গে 2 জায়গায় রেড করতো, কমসে কম কালকে 41 কোটি টাকা পাওয়া যেত বলে আমাদের মনে হচ্ছে। ইডি সূত্রের খবর, কুন্তল ঘোষের বাড়িতে তল্লাশির সময় 100 জন চাকরি প্রার্থীর একটি তালিকা পাওয়া গিয়েছিল। সেই তালিকা থেকেই চন্দ্রনাথ সিনহার নাম পান আধিকারিকরা। পৃথক জেরাতেও চন্দ্রনাথ সিনহার নাম নিয়েছিলেন তাপস মণ্ডল ও কুন্তল। ইতিমধ্যে চারিদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে নির্বাচন আসন্ন, সেই সময় বিজেপি পার্টি তাদের বিভিন্ন শাখা সংগঠনকে দিয়ে, শাখা সংগঠন বলতে আমরা সিবিআই এবং ইডিকে বোঝাতে চাইছি, তাদেরকে দিয়ে বাংলায় একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। মানুষ আগামী নির্বাচনে তার জবাব দেবে, উন্নয়নই তার একমাত্র হাতিয়ার। রাজ্যের মন্ত্রীর বাড়ি থেকে বিপুল পরিমাণে উদ্ধার হওয়া টাকার উৎস মন্ত্রী বলতে পারবেন। অহেতুক দুর্নীতির প্রশ্ন তোলা উচিত নয় বলে সওয়াল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। যদি পাওয়া গিয়ে থাকে সেটা মন্ত্রী বলতে পারবেন কি ওটা কিসের টাকা, তাই তিনি যদি সেটা তার অ্যাকাউন্টে দেখিয়ে থাকেন বা সেই টাকাটা কেন কোথায় আছে তিনি যদি তার যুক্তিগ্রাহ্য কারণ দেখিয়ে দেন, টাকা থাকা মানেই তো খারাপ হতে পারে না। এখন সেটা যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ কোনো একটা সূত্র মারফত কিছু বলা হলো আর সেটাকেই খারাপ ধরে নেওয়া হলো, এটা কিভাবে ধরবো? ফলে মন্ত্রী কি বলেন দেখি আমরা। চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি তল্লাশিতে মন্ত্রীমশাইকেই কাঠগড়ায় তুলেছে বিরোধী শিবির। উচ্চ আদালতে এর আগে ইডি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে নথি পেশ করেছিল তাতেও চন্দ্রনাথ সিনহার নাম ছিল বলে সূত্রের খবর। নিয়োগ দুর্নীতির তদন্তের স্বার্থে ফের চন্দ্রনাথ সিনহাকে ইডি ডেকে পাঠাতে পারে বলে খবর। এই ভোটের মুখে এই যে বিপুল পরিমাণে মন্ত্রীর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়, রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশ, অনুব্রতহীন কেষ্টহীন বীরভূম জেলায়, সেটা কিন্তু বলা যেতেই পারে। ক্যামেরায় আমিরুল ইসলামের সাথে মনা বীরবংশী, কলকাতা টিভি। প্রচারে বেরিয়ে ক্ষোভের মুখে হাওড়া তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। বালি বিধানসভা এলাকায় প্রচারে গিয়ে ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে বিক্ষোভের মুখে পড়েন প্রসূন। অভিযোগ, তাকে এলাকায় কোনো দরকারে পাওয়া যায় না, সেই কারণে এদিন প্রচারে বেরোতে গিয়ে তাকে গো ব্যাক স্লোগান ওঠে। এদিকে পুরো ঘটনাটিকে পূর্ব পরিকল্পিত বলে আখ্যা দিয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। জেলার 7 দিন এখন এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।